এইভাবে ঝুঁকে আছেন কেন? আমি কি চিড়িয়া যে এইভাবে উকি ঝুঁকি দিয়ে না দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সায়র নীলিমার কথা এক কান দিয়ে অন্য কান দিয়ে বের করে দিতে দিতে শুধালো। এত সুন্দর স্মেল কেন? কি শ্যাম্পু লাগাও চুলে, হ্যাঁ? নীলিমা চোখ খিচিয়ে বলল। আপনি আবার ইপটিজিং করছেন? আমি কিন্তু আব্বাজানকে বলে দিব। নীলিমা ছাতার তলা থেকে বেরিয়ে দ্রুত হাঁটছে। সায়র কিছুটা তাড়াহুড়ো করে এগিয়ে এসে আবারও নীলিমার মাথায় ছাতা ধরে রাশভারী গলায় বলল। এই মেয়ে, সমস্যাটা কি? আমি যে তোমার বড়, বড়দের কথা শুনতে হয়। সেই জ্ঞান কি বিয়ে বাড়ির বড়হানির সঙ্গে গুলে খেয়েছো নাকি? নীলিমা হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে সায়রের দিকে পূর্ণ দৃষ্টিপাত করে বলল। ওই জন্যই তো বলছি বড় বড়দের মতোই থাকুন। সম্মানিত ব্যক্তি হয়ে বাচ্চাদের পিছনে ঘুরঘুর করছেন কেন শুনি? সায়র এবার পায়ে পায়ে এগিয়ে এসে নীলিমার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তারপর ঘাড়টা কিঞ্চিত নিচে নামিয়ে গলার আওয়াজ ক্ষীণ করে বলল। মনের সাথে মন মেলাতে চাই বলে, তোমার আব্বাজানকে শ্বশুর বানাতে চাই বলে। সায়রের কথা শুনে নীলিমা একটুখানি পিছিয়ে গিয়ে ঠোঁট টিপে বলে ওঠে। আব্বাজান কিন্তু এখনো আসলা বাস হাতে নিয়েই বাড়ির আশেপাশে বিদেশি বাদর খুঁজে বেড়াচ্ছে। নীলিমার কথা শুনে ফাটা বেলুনের মতো চুপসে গেল সায়রের মুখখানা। নীলিমা দাঁড়ালো না। সায়রের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে সহসা এগিয়ে গেল সামনের দিকে। সায়র পেছন থেকে হাঁক ছেড়ে বলল। তবুও তোমার আব্বাজানকে শ্বশুর বানাবো আমি, কথাটা মনে রেখো। পরক্ষণেই মুখ কাচুমাচু করে একাই বিড়বিড়ালো। একটু আধটু বাস খেলে কিছু হয় না। রাতের শেষ প্রহর চলমান। পুরো কৃতিককুঞ্জ ভীষণ নিস্তব্ধতায় ছেয়ে আছে। ঘুমের ঘোরে সবাই বিভোর। বাইরে বৃষ্টি থেমে গিয়ে হিমেল হাওয়া বইছে। ঠান্ডা হাওয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ঘুমন্ত অরু। শেষ রাতে আর জানালাটা বন্ধ করা হয়নি, ওই জন্যই এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘুমের মধ্যে উঠে গিয়ে জানালা বন্ধ করার মতো শক্তি নেই অরুর। তাই শীতল হাওয়া গায়ে মাখিয়ে কিছুটা জড়সড় হয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে মেয়েটা। শীতল ঠান্ডা আর কোমলতার মাঝে এক খণ্ড খড়খড়ে হাতের উষ্ণ পরশে আচমকায় কম্পিত হয়ে উঠল ঘুমন্ত অরুর তনু শরীরটা। অরু ঘুমের মাঝেও স্পষ্ট টের পাচ্ছে কেউ একজন ওর তুলতুলে নরম উদরে আবেশিত আঙুল বোলাচ্ছে। সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে তুলছে সর্বাঙ্গ। লোকটা অরুর কপাল, ঠোঁট, গলা, এরপর আরেকটু নিম্নভাগে স্পর্শ করতে হকচকিয়ে চোখ খুলল অরু। চারিদিকে নিকষ আধরে তলিয়ে আছে। অন্ধকারে কারোর মুখ দেখার জো নেই। তবুও স্যান্ডেলউড পারফিউমের সুবাসটা নাকে ঠেকতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরু। অতঃপর গলা খাদে নামিয়ে শুধালো। আপনি এখানে? কৃতিক জবাব দেয় না। নিঃশব্দে অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে পা বাড়ায় রুমের বাইরে। কৃতিক এভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখে অরু উদ্বিগ্ন আওয়াজ অথচ বেশি নিচু স্বরে বলল। আরে কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? কৃতিক এক হাত দিয়ে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঠুকতে ঠুকতে জড়ানো গলায় বলল। বউকে ছাড়া ঘুম আসছে না। অরু ভ্রু কুঞ্চিত করে বলল। আপনি আবার ড্রিঙ্ক করেছেন? কৃতিক নাসূচক মাথা নাড়িয়ে বলল। ওরা সেলিব্রেশন করেছে, কিন্তু বিশ্বাস কর আমার একটুও নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। কথা শেষ করে অরুকে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। অরু হকচকিয়ে উঠে ব্যথাতুর গলায় বলল। আহ, ব্যথা পেলাম তো। কৃতিক নিজের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল। You know what, baby? You are yummy. Too much yummy. I like my personal dessert. অরু ছাছিয়ে উঠে নাক সিকোয় তুলে বলল। আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে। এক্ষুনি এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে। দাঁড়ান দাঁড়ান, নিয়ে আসছি। অরুকে এক পাও নড়তে দিল না কৃতিক। উল্টে অরুর আঙুলের ভাঁজে আঙুল ঠুকিয়ে মুখটাকে অরুর গলায় ডুবিয়ে দিতে দিতে হিসিয়ে বলল। আজকে রাতে একটু খারাপ,
অ্যালাউ কর, কালকে একদম ভদ্র হয়ে যাবো, প্রমিস। রয়্যাল প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থিমে সাজানো হয়েছে পুরো কৃতিকুঞ্জ। সকাল সকাল ভৃত্যরা কাজে লেগে পড়েছে। গেট থেকে শুরু করে ব্যাক ইয়ার্ড পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সৌন্দর্যের কৃত্রিম ছোঁয়া পড়েনি। চারিদিক গোল্ডেন ফেরি লাইট আর হ্যাজাকের আলোয় ছিকিমিকি করছে। গায়ে হলুদের অনুষ্ঠানে কোনো ড্রেস কোড থিম না থাকলেও বিয়েতে বরকনের সঙ্গে মিলিয়ে ড্রেস কোড থিম দেওয়া হয়েছে বেবি পিঙ্ক কালারের যে কোনো দেশীয় পোশাক। অতিথিদের বহুলাংশই রাতে আসবেন, তবে সন্ধ্যা নাগাদই বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে। বিয়েবাড়ির স্বাদ আস্বাদনে সবাই ব্যস্ত, সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই। সায়র, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন ওরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একই রঙের বিভিন্ন কারুকাজের জাঁকজমক পোশাকে বিয়েবাড়ির সবার নজর কাড়তে সক্ষম ওরা কজন। সবাইকে বলে দেওয়া হয়েছে তারা কৃতিকুঞ্জের ছোট সাহেবের বিলেত ফেরত বন্ধু বান্ধব। এক কথায় আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তারাই। এছাড়াও মামির বাড়ির সবাই এসেছে আজ, এমনকি রেজাও। আজ রেজাকে বেশ হাসি খুশি লাগছে। চোখে মুখে গম্ভীরতা, কপটতা কোনো কিছুর লেশমাত্র নেই ওর। রূপা আজ শাড়ি পরেছে আর মোখলেস চাচা পাঞ্জাবি। বিয়ে উপলক্ষে ওদের জন্য আলাদাভাবে এই উপহারগুলো পাঠিয়েছিল কৃতিক নিজেই। মোখলেস চাচা কিছুটা হাসি খুশি থাকলেও রূপার চোখ মুখ থমথমে। সমগ্র মুখশ্রীতে মলিনতা বিরাজমান। হয়তো এখনও বিয়েটা স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা। অবশ্য নিতে পারার কথাও নয়, তবে তাতে যায় আসে না জাহানারার। তিনি চাবির গোছা কোমরে ঝুলিয়ে বেশ খুশিতেই দিব্যি খুঁড়ে খুঁড়ে এর ওর সাথে গল্প করে বেড়াচ্ছেন। সন্ধে নাগাদ তিথিও এসেছে নিজেকে দামি দামি শাড়ি গহনায় মুড়িয়ে পটের বিবি টি সেজে। সাথে তার বিলভড হাজবেন্ড খন্দকার সাহেবও আছেন। বড় বড় ভিআইপি গেস্টরা এখন অনুপস্থিত। হয়তো সময়ের সাথে সাথে তারাও চলে আসবেন। যে সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকে আপাতত সময় দিচ্ছেন আজমেরি শেখ। বেশ কয়েকজন অফিস ক্লায়েন্টের সাথে কুশল বিনিময় করায় তিনি যখন বেশ ব্যস্ত, ঠিক সে সময় হুট করেই একজন প্রতিবেশী এসে তাদের কথার মাঝখানে ঢুকে কিছুটা উৎসুকী হয়ে আজমেরি শেখকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপা, আপনার ছোট মেয়েটাকে তো দেখলাম না। ওকে দেখার খুব ইচ্ছে জানেন। আমাদের ছেলে আছে, ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে, যদি বিয়ে দিতেন। মহিলা কথা শেষ করার আগেই আজমেরি শেখ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে শোধালেন, কীর্তিক কোথায়? এখানে নেই তো। আমি চাই না অনুর বিয়েতে কোনোরূপ ঝামেলাঝাটি হোক। আজমেরি শেখের এহেন অগ্রাহ্য ভঙ্গিমায় মহিলাটি হতবাক। অপমানও বোধ করলেন কিছুটা। মনে মনে ভাবলেন তিনি কি জিজ্ঞাসা করলেন আর আজমেরি শেখ কেমন বিরূপ প্রতিক্রিয়া করল। এ আবার কেমন আতিথেয়তা, আজীব। নীলিমা সেজে গুজে এসে মাত্রই অরুর রুমে প্রবেশ করল। দরজা খোলাই ছিল। খাটের ওপর লেজ নাড়ছে ডোরা। তোকে মাত্র অতিরিক্ত সুন্দর লাগছে ওরু, আর তোর লম্বা চুলগুলো, ইস কি সুন্দর, কারোর নজর না লাগুক। তারপর একটু দুষ্টুমি করে বলল, অবশ্য যার নজর লাগার সে অলরেডি লাগিয়েই দিয়েছে। অরু মৃদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল, তোকে বুঝি কম সুন্দর লাগছে? হবু দুলাভাই তোর রূপের আগুনে ঝলসে গেল বলে। যাক, ঝলছে বারবিকিউ হয়ে যাক, এতে আমার কি। অরু মৃদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল, হ্যাঁ রে, নিচে সবাইকে দেখলাম কিন্তু তোর বড়মশাইকে তো দেখলাম না, সে কোথায়? কথাটা বলে নীলিমা এক ফালি মুচকি হাসি ফেরত দেয়। পরক্ষণেই ভাবুক হয়ে অরুকে শোধায়, উনি তো সকালবেলা অফিসে গিয়েছে, কি দরকারি কাজ আছে বলেছিল তো সন্ধ্যার আগেই ফিরে আসবে। কি জানি এখন আসলো না কেন। নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, কিন্তু অনু আপা কোথায় বলতো? অরু ঘুরে দাঁড়িয়ে ডোরাকে কোলে তুলে নিয়ে বলে, আপাকে তো সেই বিকেল বেলায় মেয়েরা সাজাতে এসেছিল, তারপর তো আর বের হলো না।
চল গিয়ে দেখে আসি। তাছাড়া এমনিতেও আপা সেই সকাল থেকে কান্নাকাটি করছে, আমি সামনে গেলে আমারও কেমন কান্না পেয়ে যাচ্ছে। নীলিমা অরুর সাথে আর মন খারাপের নদীতে জোয়ার দিল না, উল্টো স্বাভাবিক চল কণ্ঠে গিয়ে বলল, দেখে আসি। আপাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে, বরযাত্রী এলো বলে। নীলিমা আর অরু করিডোর পেরিয়ে অনুর রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো অনু। অকস্মাৎ বেরিয়ে আসে ওরা তিনজন ধাক্কা খেতে খেতেও সামলে নিল। অনুর পরনে ভারী বিয়ের সাজ, বেবি পিঙ্ক ভারী লেহেঙ্গাটা দু হাতে ধরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অনু। সাজানো গোছানো প্রতিমার মতো মুখটায় ভর করে আছে অযাচিত আতঙ্ক। তীব্র শ্বাস প্রশ্বাসের তালে তালে হাঁপড়ে ওঠানামা করছে ওর বুক। অনুকে এমন বিভ্রান্ত চেহারায় দেখে ভাঁজ পড়ল অরুর কপালে। নীলিমাও আশ্চর্য বনে গিয়ে শুধালো, কি হয়েছে অনু আপা, তুমি ঠিক আছো তো? নীলিমার কথায় জবাব দেয় না অনু, উল্টো শুষ্ক ঢোক গিলে অরুকে জিজ্ঞাসা করে, ওরও মা কোথায়? অরু ঠোঁট নাড়িয়ে কিছু জবাব দিতে যাবে, তখনই পেছন থেকে আজমেরি শেখ পেছন থেকে কথাটা ছোড়েন ফের। কি প্রয়োজন? বরযাত্রী এসে পড়েছে, তোমাকে নিচে যেতে হবে। অনু ওদের দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে আজমেরি শেখের দু বাহু ধরে গলা খাদে নামিয়ে কাপা কণ্ঠে বলল, মা, আমার মনে হলো আমি ওই লোকটাকে দেখেছি, জানালা দিয়ে দেখেছি। অতিথিদের মাঝে দিব্যি দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হুট করে দেখে আমার আত্মা কেঁপে উঠেছে। আর আজমেরি শেখ মেয়েকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, অযথা কথা রাখো হলো, এমন একটা শুভ দিনে একটা শয়তানের কথা মুখে আমাদের কোন আক্কেলে? তাছাড়া পুরো বাড়ি বডিগার্ড দ্বারা সুরক্ষিত, সন্দেহভাজন কেউ এলে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করা হতো। শুধু শুধু এসব ভেবে নিজের স্পেশাল দিনটাকে মাটি করো না তো। আমি আসছি, নিচে অতিথিরা অপেক্ষা করছেন। প্রত্যয় বসে আছে ফুল সজ্জিত স্টেজে, চারিদিকে বিয়েবাড়ি আমেজ। অতিথিরা সবাই কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। অমিত হাজির, তাকে কিঞ্চিত ক্লান্ত দেখালেও মুখে লেগে আছে এক চিলেতে প্রাণোচ্ছল হাসি। কালকে সবাই নাচ গান করলেও আজকে কেমন মনমরা হয়ে বসে আছে কৃতিকের বন্ধু মহল। বউ সাজে কনেকে দেখার চেয়েও দ্বিগুণ আগ্রহ নিয়ে সামনের দিকে উকি ঝুঁকি দিচ্ছে সায়র। হয়তোবা প্রিয় মানবীকে এক ঝলক দেখার উদ্দেশ্যে, তার রাগিনীর চাহনিতে আরও একবার ভস্ম হতে হতে প্রাণ বেঁচে যেতে। সায়র নিজেও বুঝতে পারছে না এইটুকু হাঁটুর বয়সে মেয়েটার সাথে মজার ছলে ঝগড়া করতে করতে কখন যেন তীরের ফলার মতোই হুট করে মনে গেঁথে গেল পুরান ঢাকার এই শ্যামলতা রাগিনী। এখন তো আমেরিকা ফিরে গিয়েও শান্তি নেই। বারবার মনে হবে রাগিনীটা থাকলে ভালো হতো, একটু ঝগড়া করে সময় কাটানো যেত। সবার মাঝে থেকেও শুধুমাত্র নীলিমাকেই দেখতে চাইছে সায়রের তৃষ্ণার্থ ব্যাকুল দুচোখ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। সকল জল্পনা কল্পনা শেষে স্টেজের দিকে পা বাড়ালো আজকের মোক্ষম চরিত্র। সবার দৃষ্টি যার দিকে নিক্ষিপ্ত, আজকের অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর রমণীটি প্রত্যয়ের হবু স্ত্রী, ওর মনের রানী, ওর হৃদয়হরণী মিসেস অনন্যা এহসান। অরু আর নীলিমা সাথেই ছিল অনুর, সে সাথে আরও ছিল প্রত্যয়ের বোন আর আত্মীয় স্বজনরাও। অনু ধীর পায়ে লেহেঙ্গা সামলে প্রত্যয়ের নিকট এগিয়ে আসছে। ফিনফিনে দোপাট্টা দিয়ে মাথায় এক হাত ঘোমটা ডানা, তার আড়াল থেকে অপার সৌন্দর্য ঠিকরে পড়ছে মেয়েটার। প্রত্যয় দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। অনুর এক একটা পদধ্বনি যেন প্রত্যয়ের বুকে আনন্দ আর উত্তেজনার ঝড় বয়ে দিতে সক্ষম। অবশেষে প্রত্যয়ের ঝড়ো হাওয়া মনে ইলিশ করে বৃষ্টি নামিয়ে স্টেজে উঠে আসে অনু। প্রত্যয় নিজের এক হাত বাড়িয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানায়। অনু তা গ্রহণ করে, এগিয়ে গিয়ে প্রত্যয়ের পাশের রাজকীয় ডিভানে বসে পড়ে। যদিও বা ওদের দুজনের মাঝে ফুলের এক বিস্তার পর্দা ঝুলানো, কেবল 3 কবুলের পরে তা তোলা হবে, আর বর তখনই বউয়ের মুখ দেখবে, তার সত্যিকারের বউয়ের মুখ। ক্যাটারিংয়ের এদিকে সুস্বাদু খাবারের গন্ধে ম ম করছে চারিপাশ।
ওদিকে এই মুহূর্তে কনের মুখ দেখা নিয়ে বরের বাড়ির সবাই ব্যস্ত। আর এদিকে বরের এক পায়ের জুতোটা আঁচলের তলায় লুকিয়ে লুকিয়ে চোরের মতো চারিপাশে উকিঝুঁকি দিচ্ছে নীলিমা। নীলিমা এক কোণে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে নখ কাটছিল। তখন হুট করেই কে যেন নিঃশব্দে কাঁধে হাত রাখল ওর। অকস্মাৎ ঘটনায় চকিতে লাফিয়ে উঠে পেছনে চোখ ঘুরালো নীলিমা। দেখতে পেল ওর দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে আছে সায়র। সায়রকে দেখা মাত্রই নীলিমা ছাঁচিয়ে ওঠে। তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বলে, এখানে কি চলে? সায়র নিজের গ্রীবাটা আরেকটু সামনে বাড়িয়ে নীলিমার ডাগর চোখের পাতায় সন্দিহান চোখ দুটো রেখে শুধালো, কাউকে খুঁজছো? নীলিমা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, জি না, আর খুঁজলেও আপনাকে খুঁজিনি। যাই হোক, আজ যাইরা। নীলিমার কথা গায়ে মাখল না সায়র। মেয়েরা এমন একটু আট্ট ছাঁচিয়ে কথা বলে, ওতে বেশ কিছু অসুবিধা নেই। অর্ণব কত শুনেছে এমন, থাপ্পড় খেতে খেতে ওর গালটায় বোধহয় বেঁকিয়ে গিয়েছে। তবুও তো শেষমেশ অ্যালিসাকেই পেয়েই গেল। নীলিমা আর যাই হোক থাপ্পড় মারার সাহস নিশ্চয় দেখাবে না। কখনোই না। জায়গাটা সরু, এদিকে দিয়ে ক্যাটারিংয়ের লোকজন আসা যাওয়া করছে হরদম। নীলিমা সেখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, সেসব সাথে সায়রও। নীলিমা চুপচাপ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে দেখে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে শুধালো, এই মেয়ে, আমেরিকা যাবে আমার সাথে? নীলিমা নিজ ভ্রু যুগল কুঞ্চিত করে বলল, কি? সায়র ফের আওড়ালো, বলেছি আমার সাথে নিয়ে যাব তোমায়, নয়তো এত রাগ কাকে দেখাবে তুমি? হ্যাঁ, তুমি তো রীতিমতো আমাকে মিস করবে। দেখা যাবে আমার উপর রাগ ছাড়তে না পেরে তোমার বদ হজম হয়ে গেল, তারপর বমি আর পর ডিসেন্ট্রি। কথাটুকু শেষ করে চকিতে দাঁত দিয়ে জিভ কাটল সায়র। পরক্ষণেই এদিক ওদিক না সুযোগ মাথা নাড়িয়ে মুখমণ্ডলে কৃত্রিম গম্ভীর ভাব টেনে বলল, নো এ, আমার জন্য কারো ডিস্টেন্ট্রি হবে সেটা তো হতে পারে না। পুরো আমেরিকা জানে আমি ভারী সদয় হৃদয়ের মানুষ। তাহলে এই নির্দয় কাজটা কি করে করব আমি? কিছুতেই না। তোমাকে এমন ঘোর ডিস্টেন্ট্রি আশঙ্কার মধ্যে রেখে আমি তো কখনই ও দেশে গিয়ে শান্তি পাবো না রাগিনী। তার চেয়ে তুমি বরং আমার সাথে। সায়র টেপ রেকর্ডারের মতো এক নাগারে কথা বলছে তো বলছে, থামাথামির নামই নিচ্ছে না। এই পর্যায়ে এসে ওকে মাঝপথে থামিয়ে দিল নীলিমা। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমটিয়ে বলল, চুপ করবেন আপনি? তখন থেকে ডিসেন্ট্রি ডিসেন্ট্রি বলে আমার পেট খারাপ করে দিলেন। বলি, এসব বলতে আপনার মুখে বাঁধে না একটু? সায়র বলতে চাইল, ডিসেন্ট্রি একটা প্রাকৃতিক সমস্যা, সেটা আবার মুখে বাঁধার কি আছে? তবে কথা এগোতে পারল না আর। তার আগেই ক্যাটারিংয়ের এক লোকের ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে আচমকা পা ফসকে উল্টে পড়ল নীলিমার শরীরের উপর। অসাবধানতায় ওর হাতটা গিয়ে ঠেকল নীলিমার মেদহীন লতানো উন্মুক্ত কোমরের ভাঁজে। নীলিমা সায়রকে সামলালো ঠিকই, কিন্তু পরক্ষণে চরম সাহসিকতা আর জিদের বহিঃপ্রকাশ ঘটিয়ে সায়রের গালে ঠাটিয়ে চর বসালো ও। আচমকা চর খেয়ে সায়র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো নীলিমার পানে, কিন্তু তার চেয়েও বেশি অঙ্গার দেখা গেল নীলিমার চোখে মুখে। এক পর্যায়ে সায়রের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কেঁদে উঠল নীলিমা। কিছু মানুষ আছে রাগ দেখাতে গিয়ে কান্না পেয়ে যায়। নীলিমা বোধহয় ওই ক্যাটাগরিতেই পড়ে। নীলিমা কাঁদছে দেখে চোখ মুখ কিছুটা স্থির করলো সায়র। চারিদিকে চোখ বুলিয়ে নরম কণ্ঠে প্রশ্ন করল, কাঁদছো কেন? কি হয়েছে? আই এম সরি, এটা ইচ্ছে করে হয়নি। আমি ইচ্ছে করে তোমার ওখানে। সায়রের কথা শুনেই মাঝপথে চোখ মুছতে মুছতে গট গট পাইয়ে ওখান থেকে চলে গেল নীলিমা। নীলিমা চলে যেতেই কোথা থেকে যেন ওরু এসে চারিদিকে উকিঝুঁকি দিয়ে বলে ওঠে, আরে জুতোটা তো এখানেই পড়ে আছে, তাহলে নীলিমা কাঁদতে কাঁদতে ওদিকে কোথায় যাচ্ছে? সায়র তখনও সেখানে দাঁড়িয়ে এক ধ্যানে নীলিমার যাওয়ার পানে তাকিয়েছিল।
অরু জুতোটা হাতে নিয়ে সায়রের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আর বলবেন না ভাইয়া, বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মেয়েটা শুধু শুধু কাঁদে। সূর্য, অরুর কথাই যেন আকাশ থেকে পড়ল